Redmi Note 13 সিরিজের কিন্তু একটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন হচ্ছে Redmi Note 13 Pro Plus এবং ফোনটি কিন্তু আমাদের খুবই দুর্দান্ত স্পেসিফিকেশনও প্রোভাইড করছে এবং ফোনটি কিন্তু বর্তমানে বাংলাদেশে জাতীয় ফোন হতে পারে কিন্তু তার প্রাইস বিবেচনায়। তো সেসব সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ফোনটিতে হাইলাইটেড বিষয় হিসেবে কি কি থাকছে সেগুলো আমরা দেখে আসি। Redmi Note সিরিজের কিন্তু এই প্রথমবারের মতো কার্ভ ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, যেটি কিনা আমরা Note 13 Pro Plus-এ পেয়ে যাব এবং খুবই সুন্দর একটি ডিসপ্লেও প্রোভাইড করা হয়েছে। এর পাশাপাশি 200 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং একটি পাওয়ারফুল চিপসেট তো রয়েছে, তার পাশাপাশি 5000 mAh-এর একটি বিগ ব্যাটারি এবং আরও অনেক স্পেসিফিকেশন এর ভিতরেই থাকছে। তো এইসব সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা হবে এবং ফোনটি আপনাদের জন্য কেমন হবে এবং কেমন প্রাইস পয়েন্টে বাংলাদেশে লঞ্চ হতে পারে এবং ফোনটি কি কি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে, তো সবকে বিস্তারিত জানা যাবে। তো গাইস চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল Redmi Note 13 Pro Plus এর ডিজাইন সম্পর্কে কথা বলতে গেলে কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম টাইপের কিন্তু একটি ডিজাইন প্রোভাইড করা হয়েছে। ফোনটির ব্যাক সাইডে কিনতে গেলে কিন্তু আমরা একটি সাম কাইন্ড অফ ভেগান লেদার টাইপসের একটি ব্যাকশেল দেখতে পারবো এবং সেটি কিন্তু ফক্স লেদারও বলা যেতে পারে, যা কিনা ফোনটিকে যথেষ্ট প্রিমিয়াম করে তোলে এবং ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে, তার পাশাপাশি থাকছে রেডমির ব্র্যান্ডিং এবং একটি এলইডি ফ্ল্যাশের সাপোর্ট। এছাড়া ব্যাক সাইডে কিন্তু আমরা বিভিন্ন কালারের সাপোর্ট দেখতে পারবো, যেমন নিচের দিকে আসলে কিন্তু আমরা প্যাস্টেল পার্পেল, উপরের দিকে প্যাস্টেল গ্রিন, প্যাস্টেল হোয়াইট এবং প্যাস্টেল ব্লু এর কম্বিনেশন দেখতে পারবো, যার কারণে কিন্তু আরো প্রিমিয়াম দেখায়। এছাড়া ফোনটির ফ্রেম থাকছে কিন্তু অ্যালুমিনিয়াম বিল্ড এবং সামনের দিকে আসলে আমরা একটি গ্লাস ডিসপ্লে দেখতে পারবো, যেখানে কিনা গরিলা গ্লাস ভিক্টাসেরও প্রোটেকশন দেওয়া রয়েছে এবং যেখানে কিনা আমরা একটি 5 সেলফি ক্যামেরাও দেখতে পারবো এবং ফোনটি কিন্তু থাকছে একটি কার্ভ ডিসপ্লে, যার কারণে কিন্তু ফোনটি আরেকটু প্রিমিয়াম লাগে। এছাড়া ফোনটি কিন্তু অনেকটা লাইট ওয়েটের, অর্থাৎ ওয়েট ডিস্ট্রিবিউশনটা যথেষ্ট ভালোভাবে করা হয়েছে। ফোনটির ওয়েট থাকছে মাত্র 204.5 গ্রাম এবং থিকনেস থাকছে 8.9 মিলিমিটার, অর্থাৎ 204 গ্রাম কিন্তু আপনাদের ফোনটি ধরলে মনে হবে না, যথেষ্ট ভালো ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। এছাড়া থিকনেসটা কিন্তু কার্ভ ডিসপ্লে অনুযায়ী কিছুটা মোটা মনে হয়েছে আমার কাছে, বাট আর একটু স্লিম হলে ব্যাপারটা ভালো লাগতো। ফোনটির পোর্টস এন্ড বাটন সম্পর্কে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে কিন্তু আমরা একটি ভলিউম আপ ডাউন বাটন পেয়ে যাব এবং একটি পাওয়ার অন অফ বাটনও। এছাড়া ফোনটির নিচের দিকে আসলে কিন্তু আমরা একটি স্পিকার গ্রিল, টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি সিম কার্ড ট্রে দেখতে পারবো, যেখানে কিনা আমরা হাইব্রিড সিম কার্ড স্লট দেখতে পাবো। এর পাশাপাশি উপরের দিকে আমরা আরও একটি স্পিকার গ্রিল দেখতে পারবো, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং আয়ার ব্লাস্টারও দেখতে পাচ্ছে। এছাড়া ফোনটিতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও ইউজ করা হয়েছে, যেটি কিনা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ভাবে কাজ করছিল, কোনো রকমের অ্যানিমেশন ডিলে বা কোনো রকমের ল্যাগ কিন্তু এখানে দেখা যায়নি। এর পাশাপাশিও গাইস ফোনটিতে কিন্তু IP68 এর একটি ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্রেশন দেওয়া রয়েছে, অর্থাৎ 1.5 মিটার গভীরে কিন্তু 30 মিনিট পর্যন্ত ফোনটি ইজিলি সার্ভাইভ করতে পারবে। তো সেদিক থেকেও কিন্তু যথেষ্ট সেফটি দেওয়া রয়েছে। এবার গাইস কথা বলা যাক ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে, যেখানে কিনা যথেষ্ট ভালো একটি হাইলাইটেড পার্ট রয়েছে, কারণ ফোনটিতে রয়েছে একটি 6.67 ইঞ্চিসের একটি 1.5K রেজুলেশনের 120 হার্জের একটি ডিসপ্লে, যাতে কিনা আমরা ডলবি ভিশনের সাপোর্ট দেখতে পারবো। এছাড়া HDR10+ এরও সাপোর্ট রয়েছে। এর পাশাপাশি গাইস ফোনটি যেহেতু 1.5K রেজুলেশনের থাকছে, তো সেখান থেকে কিন্তু আমরা যথেষ্ট ভালো একটি কালার কম্বিনেশন তো দেখতে পারবো এবং যথেষ্ট ডিটেল কন্টেন্ট কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এছাড়া ফোনটিতে থাকছে 1800 নিটসের পিক ব্রাইটনেস, যেটি কিনা আমরা Note 13 Pro-তেও দেখতে পাচ্ছিলাম। তো ডিরেক্ট সানলাইটেও কিন্তু কোনো রকমের সমস্যা দেখা দেবে না ফোনটির ডিসপ্লে সেকশন থেকে। এর পাশাপাশি গাইস ফোনটিতে কিন্তু 446 পিপের ডেনসিটিও থাকছে, যার কারণে কিন্তু কালার কম্বিনেশনটা যথেষ্ট স্মুথ দেখাবে এবং খুবই ন্যাচারাল টাইপের কালার কিন্তু ধরে রাখতে পারবে। এছাড়া ইউটিউব এবং নেটফ্লিক্স এসবে কিন্তু আমরা HDR এর সাপোর্ট দেখতে পারবো 4K এর সাথে সাথে। তো ডিসপ্লের দিক থেকে কিন্তু কোনো রকমের কমতি রাখা হয়নি, যথেষ্ট ভালো এবং প্রিমিয়াম সেগমেন্টের ডিসপ্লে এখানে প্রোভাইড করা হয়েছে, অর্থাৎ এর কালার দেখলে কিন্তু আপনারা যথেষ্ট স্যাটিসফাইড থাকবেন। ডিসপ্লেটি কিন্তু একটি OLED ডিসপ্লে, আমি হয়তো উল্লেখ করিনি, বাট এটি একটি OLED ডিসপ্লে AMOLED। এবার যদি কথা বলি গাইস ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে, ফোনটিতে কিন্তু আমরা পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছিলাম, যেখানে কিনা মেইন ক্যামেরাটি থাকছে 200 মেগাপিক্সেলের একটি স্যামসাং এর HP3 সেন্সর। এর পাশাপাশি থাকছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, যার মাধ্যমে আমরা হাইয়েস্ট 4K তে 30 FPS পর্যন্ত ভিডিও শুট করতে পারবো এবং এখানে কিন্তু আমরা OIS এরও সাপোর্ট দেখতে পারবো, অর্থাৎ যথেষ্ট ভালো স্মুথলি কিন্তু আপনারা ভিডিওগুলো করতে পারবেন স্টেবিলাইজেশনের সাপোর্টের সাথে। এবং এর ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আমি স্ক্রিনে দিয়ে দেবো এর ফটো কোয়ালিটিগুলো, আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন কিরকম টাইপের এগুলো ছবি প্রডিউস করে। তো ছবিগুলো দেখলে কিন্তু আপনাদের অবশ্যই মনে হবে ডে লাইট এবং নাইট কন্ডিশন কিন্তু যথেষ্ট ভালো এবং ন্যাচারাল টাইপের কিন্তু ইমেজ প্রোভাইড করে এবং এর ডিটেলসগুলো কিন্তু যথেষ্ট অ্যাকুরেট ভাবে ধরে রাখতে পারে। এছাড়া আল্ট্রা ওয়াইডও তেমন কোনো কালার শিফটিং দেখা যায় না, যথেষ্ট ন্যাচারাল রাখার চেষ্টা করে এবং ডিটেলসগুলো কিন্তু যথেষ্ট ভালোভাবে ধরে রাখতে পারে এবং ম্যাক্রো শুটার তেমন একটা ইউজ হয় না, কিন্তু যথেষ্ট ভালোই দেওয়া হয়েছে। এর পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবে কিন্তু আমরা 16 মেগাপিক্সেলের একটি শুটার দেখতে পারবো, যেটি
যেটি কিনা আমরা 1080-তে 60 FPS পর্যন্ত ভিডিও শুটের সাপোর্ট পেয়ে যাচ্ছে এবং সেলফি ক্যামেরাও কিন্তু যথেষ্ট ভালো। ইনডোর কন্ডিশনে এবং নাইট কন্ডিশনেও কিন্তু মোটামুটি ক্লিয়ার ইমেজ কিন্তু প্রডিউস করতে পারছিল এবং ডে লাইট কন্ডিশনে কিন্তু যথেষ্ট শার্প ইমেজ এটি প্রোভাইড করে। এছাড়া ফোনটির পোর্ট্রেট সেকশনটাও কিন্তু যথেষ্ট ভালো কিন্তু বোকে ইফেক্টটা ধরে রাখে এবং পোর্ট্রেটের এজ ডিটেকশনগুলোও কিন্তু যথেষ্ট ভালোভাবেই স্মুথলি ক্যাপচার করে নেয়। এছাড়া ফোনটির বাজেট সেগমেন্ট অনুযায়ী কিন্তু ক্যামেরাটি কিন্তু আহামরি অতটা খারাপ না, অর্থাৎ যথেষ্ট ভালো সেগমেন্টের একটি ক্যামেরা প্রোভাইড করা হয়েছে। তো বাজেট সেগমেন্টে যদি কথা বলেই ফেললাম, তো ফোনটি কিন্তু বাংলাদেশে একটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এবং সেটি হচ্ছে 12GB র্যাম এবং 256GB রম এবং এই ফোনটি অ্যারাউন্ড 39,000 টাকার মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে বসুন্ধরা বা ঢাকার বিভিন্ন শপে। এছাড়া আপনাদের আশেপাশের লোকেশনের আশেপাশে বিভিন্ন শপগুলোতে খোঁজ নিতে পারেন, সেখানেও কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এবং এই ফোনটি কিন্তু চায়না ভেরিয়েন্ট, তো সেই অনুযায়ী কিন্তু আমরা ফোনটিকে আলোচনা করতেছি, এখনো ইন্ডিয়ান ভেরিয়েন্টটি লঞ্চ হয়নি। তো এই চায়না ভেরিয়েন্টে আমরা 12GB 256GB 39,000 টাকা অর্থাৎ 38 থেকে 39,000 টাকার মধ্যে অ্যারাউন্ড পেয়ে যাব। তো ফোনটির বেস ভেরিয়েন্টটি থাকছে যেহেতু 12GB, তো তার মাধ্যমে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস একসাথে রান করতে পারবো, একটি র্যাম সাপোর্টও পেয়ে যাচ্ছি এবং যথেষ্ট মাল্টিমিডিয়ার দিক থেকে অনেকটা সাপোর্ট পেয়ে যাব, অর্থাৎ 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, তার পাশাপাশি 12GBর একটি র্যাম সাপোর্ট রয়েছে। তো যথেষ্ট ভালো রকমের মাল্টিটাস্কিং আমরা করতে পারবো, কোনো রকমের ইস্যু দেখা দিবে না এখান থেকে। এছাড়া পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে কিন্তু রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7200, যেটি কিনা একটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর এবং যার জিপিইউ হিসেবে থাকছে মালি G610 MC4, যেটি কিনা যথেষ্ট পাওয়ারফুল একটি জিপিইউ, যার মাধ্যমে কিন্তু প্রসেসরটিকে ভালো একটি ব্যাকআপ প্রোভাইড করে, যার মাধ্যমে যথেষ্ট ভালো টাইপসের গেমগুলো আমরা হায়ার সেটিংসেও খেলতে পারবো, অর্থাৎ যে কোনো টাইপসের গেম মিডিয়াম টু হায়ার সেটিংসে ইজিলি খেলতে পারবো। পাবজি টাইপের গেমগুলো আমরা 60 FPS পর্যন্ত সাপোর্ট পাবো এবং সিওডি টাইপসের গেম আমরা 90 FPS পর্যন্ত সাপোর্টে খেলতে পারবো। এছাড়া ফোনটি কিন্তু রান করছে MIUI 14-এ, যার অ্যান্ড্রয়েড টাইপ হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13। এছাড়া যেহেতু ফোনটি একটি চায়না ভেরিয়েন্ট, তো এখানে কিন্তু অনেক আনএক্সপেক্টেড বা আনইউজুয়াল অ্যাপসগুলো কিন্তু রয়ে যায়, যেগুলো কিন্তু আপনারা অবশ্যই আনইনস্টল করে দিবেন, কেননা সেগুলো আমাদের কোনো কাজের না। এবং প্লে স্টোর, গুগল প্লে স্টোর এসব কিন্তু ফোনে কিন্তু ছিল না, থার্ড পার্টি থেকে আপনাদের নামাতে হবে শুরুতে, যেহেতু একটি চায়না ভেরিয়েন্টের ফোন। এছাড়া ওভারঅল যদি একটি পারফরমেন্সের হিসাব করি, তো যথেষ্ট ভালো কিন্তু একটি ব্যাকআপ দিচ্ছিল এবং খুবই সুন্দর একটি প্রসেসর প্রোভাইড করার কারণেও কিন্তু সব দিক থেকে এটি একটি অলরাউন্ডেড ফোন হয়ে দাঁড়িয়েছে, কেননা ক্যামেরার দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো একটি পোস্ট প্রসেসিং এর একটি সাপোর্ট পেয়ে যাচ্ছি আমরা। এছাড়া গেমিং এর দিক থেকেও ভালো একটি প্রসেসিং দেখতে পারবো। এছাড়া ফোনটি আমরা তো জানি যে 12GB 256GB ভেরিয়েন্ট থাকছেই এবং যার স্টোরেজ টাইপ থাকছে UFS 3.1। এর পাশাপাশি গাইস ফোনটির এই অসাধারণ চিপসেটটিকে ব্যাকআপ দেওয়ার জন্য কিন্তু এখানে 5000 mAh এর একটি বিগ ব্যাটারিও প্রোভাইড করা হয়েছে, যাতে কিনা অসাধারণ একটি চার্জারও রয়েছে, অর্থাৎ 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো কোম্পানি ক্লেম করছে 19 মিনিটে এটি 100% আপনাদের চার্জ করে দিতে পারবে এবং একদিনের মতো ইজিলি ব্যাকআপ আপনাদের দিয়ে দেবে অনায়াসে। যেহেতু একটি 4 ন্যানোমিটারের একটি চিপসেট, তো সেই ক্ষেত্রে ব্যাটারি বার্নও কম হবে এবং আপনাদের ইউজেসের দিকটা অনেকটা পাওয়ারফুল হবে। তো ফোনটি কিন্তু সব দিক থেকেই পারফেক্ট বলে আমার কাছে মনে হয়েছে, কেননা ডিজাইনের দিক থেকে এছাড়া একটি কার্ভ ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে Redmi Note সিরিজে এই প্রথমবারের মতো। এছাড়া যথেষ্ট ভালো একটি ক্যামেরা সাপোর্ট রয়েছে, একটি প্রসেসরের সাপোর্ট রয়েছে এবং খুবই সুন্দর একটি ডিসপ্লে তো রয়েছেই। তো সব দিক ওভারঅল মিলিয়ে এটি কিন্তু অলরাউন্ডার একটি ফোন বলা যেতে পারে এবং ফোনটির প্রাইস এখন যেহেতু 39,000 টাকা রয়েছে, সামনে যদি আর একটু কমে অর্থাৎ 35,000 টাকা প্রাইস সেগমেন্টে যদি এটি নেমে আসে, তাহলে কিন্তু এটি খুবই সুন্দর একটি প্যাকেজ হতে পারে আপনাদের জন্য। এবং ফোনটি আপনাদের কাছে এখন পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ফ্যামিলির একজন হয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে, আরও একটি ব্র্যান্ড নিউ কন্টেন্ট নিয়ে, আরও কিছু ডিফারেন্ট চেঞ্জেস নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।